জীবনের রাস্তায় সবাই ব্যস্ত। কেউ কেউ দৌড়াচ্ছে, কেউ আবার নিজের দুশ্চিন্তা লুকাচ্ছে। কিন্তু কি কেউ জানে এই হাসির আড়ালে কতজন নিজের মন ও জীবন নিয়ন্ত্রণ হারাচ্ছে নেশার এবং আসক্তির জন্য? সায়ান একজন সাধারণ ছেলে, যার জীবন শুরু হয়েছিল স্বাভাবিকভাবে, কিন্তু ধীরে ধীরে চাপ, একাকিত্ব এবং জীবনের কঠিন মুহূর্তগুলো তাকে এমন এক পথে নিয়ে যায় যেখানে সুখ আর শান্তি কেবল নেশার মধ্যে সীমাবদ্ধ। আজ আমরা দেখব কিভাবে নেশা শুরু হয়, কিভাবে এটি মস্তিষ্ক ও জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে সচেতন প্রচেষ্টা, সহায়তা এবং মানসিক কৌশল দিয়ে আসক্তি ভাঙা যায়। সায়ানের যাত্রা শুধু তার নয়, এটি প্রতিটি মানুষের গল্প যারা নিজেদের ভেতরের চাপ এবং দুশ্চিন্তার সঙ্গে লড়াই করছে। অধ্যায় 1, জীবন, চাপ এবং প্রথম স্পর্শ। সায়ান শহরের এক সরল জীবনের ছেলে। সকাল সকাল সে শহরের ব্যস্ত রাস্তায় হাঁটে, গরম কফির দোকানে এক কাপ কফি নিয়ে নিজেকে প্রস্তুত করে দিন শুরু করার জন্য। তার জীবনকে সবাই দেখে সহজ মনে করে, কিন্তু ভেতরে সে একাকিত্ব এবং চাপের স্রোতে ভেসে বেড়াচ্ছে। স্কুল বা কলেজের সময় সে সবকিছু ঠিকঠাক করত, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবন জটিল হয়ে যায়। পড়াশোনা, চাকরি, সম্পর্কের চাপ সব মিলিয়ে তার মন ভারাক্রান্ত। সেই একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সে একদিন বন্ধুদের সঙ্গে মদ খেতে শুরু করে। প্রথম রাত্রি ছিল আনন্দময়, হেসে খেলেছে, কেউ কিছু বলার সুযোগ পাননি, মনে হলো এটাই যে স্বস্তি। কিন্তু মেরি ম্যাকগারম্যান বলেছেন, নেশা প্রায়ই স্বস্তি খোঁজার ইচ্ছা থেকে জন্মায়। সায়ানও সেই পথই ধরেছে। এটি শুরু হয় মজা এবং চাপ দূর করার জন্য, কিন্তু ধীরে ধীরে এটি ভয়ঙ্কর আকর্ষণে পরিণত হয়। অধ্যায় 2, মস্তিষ্কের ভিতরের খেলাঘর। নেশা কেবল অভ্যাস নয়, এটি মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন। সায়ানের মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিক সক্রিয় হয়। ডোপামিন হলো আনন্দ বা সুখের রাসায়নিক। যখন আমরা খেলাধুলা করি, মজা পাই, ভালো কিছু শিখি, ডোপামিন নিঃসৃত হয়। কিন্তু নেশার মাধ্যমে ডোপামিনের নিঃসরণ অত্যধিক হয়। সায়ান লক্ষ্য করে স্বাভাবিক কিছু এখন আনন্দ দেয় না। তার প্রিয় বই পড়া, বন্ধুর সঙ্গে আড্ডা, এমনকি তার প্রিয় সঙ্গীতও তেমন সুখ দেয় না। মস্তিষ্কের সংবেদনশীলতা কমে গেছে, কেবল নেশার মাধ্যমে এখন আনন্দ আসে। মেরি ম্যাকগারম্যান ব্যাখ্যা করেন যে আসক্তি হলো মস্তিষ্কের রাসায়নিক ও আচরণগত পরিবর্তনের ফল। এটি কোনো দুর্বলতা বা লজ্জার বিষয় নয়। অধ্যায় 3, মানসিক প্রভাব। নেশা শুরু হয় স্বস্তি খোঁজার জন্য, কিন্তু অল্প সময়ের মধ্যে এটি মানসিক চাপ এবং উদ্বেগের উৎপাদক হয়ে যায়। সায়ান প্রতিদিন সকালে উঠে মনে করে, আজ কি আবার নেশা করতে হবে? সেই জায়গায় যায় যেখানে সে চাপ ভুলে যেতে পারে, কিন্তু ভিতরে উদ্বেগ ও দুশ্চিন্তা তার সাথে থাকে। ছোট ছোট আনন্দ এখন দূর, একাকিত্ব বৃদ্ধি পায়। মেরি ম্যাকগারম্যান বলেন, আসক্তির সঙ্গে মানসিক ইতিহাস গভীরভাবে যুক্ত। ছোটবেলা থেকে অভ্যন্তরীণ চাপ, স্কুল বা কলেজে হতাশাজনিত পরিস্থিতি, সামাজিক প্রত্যাশা এবং আত্মসম্মানহীনতা, এই সব মিলিয়ে মানুষ নেশার দিকে ধাবিত হয়। অধ্যায় 4, সামাজিক প্রভাব। নেশার প্রভাব কেবল ব্যক্তিগত নয়, এটি পরিবার এবং বন্ধুদের ওপরও পড়ে। সায়ান লক্ষ্য করে তার বন্ধুরা তাকে নিয়ে আনন্দ করতে চায়, কিন্তু সে খাপ খায় না। পরিবার তার আচরণ বোঝে না, কাজ বা পড়াশোনায় মনোযোগ কমে গেছে। মেরি ম্যাকগারম্যানের মতে আসক্তি মানবিক সম্পর্ক ধ্বংস করতে পারে। এটি ধীরে ধীরে ব্যক্তিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে। অধ্যায় 5, আসক্তি একটি রোগ। একটি বড় ভুল ধারণা হলো মানুষ ভাবে আসক্তি হলো ইচ্ছা শক্তির অভাব, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসক্তি হলো একটি রোগ যেখানে মস্তিষ্কের রাসায়নিক এবং আচরণগত পরিবর্তন ঘটে। সায়ান বুঝতে পারে শুধু দৃঢ় সংকল্প বা চাইলেই নেশা থেকে মুক্তি পাওয়া যায় না। তার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম, অভ্যস্ত আচরণ এবং অভ্যন্তরীণ চাপ এমনভাবে পরিবর্তিত হয়েছে যে সাহায্য ছাড়া এটি নিয়ন্ত্রণ করা কঠিন। অধ্যায় 6, নেশার চক্র। সায়ানের জীবন এখন এক ধরনের চক্রের মধ্যে আটকে গেছে। চাপ, নেশা, স্বল্প স্বস্তি, মস্তিষ্কের পরিবর্তন, আরও বেশি নেশা প্রয়োজন, গোপনীয়তা ও সামাজিক বিচ্ছিন্নতা। মেরি ম্যাকগারম্যান বলেন, আসক্তির শক্তি হল চাপ এবং আনন্দের মধ্যে নীরব লড়াই। অধ্যায় 7, নেশার নানা রূপ। সায়ান শুরু করেছিল মদ দিয়ে,
কিন্তু আসক্তির প্রকৃতি তাকে অন্যদিকে টেনে নেয়। ধূমপান, জুয়া, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময়, অন্যান্য ক্ষতিকর অভ্যাস। প্রতিটি নতুন নেশা মস্তিষ্কে ডোপামিনের নিয়ন্ত্রণ আরও শক্ত করে। এটি কেবল শারীরিক নয়, মানসিকও। অধ্যায় ৮, অভ্যন্তরীণ যাত্রা এবং সচেতনতা। সায়ান একদিন চিন্তা করে, আমি কি সত্যিই খুশি? সে বুঝতে পারে তার আনন্দ কৃত্রিম। মেরি ম্যাকগারম্যান বলেন, আসক্তি থেকে মুক্তি শুরু হয় সচেতনতা এবং নিজের মানসিক ইতিহাস বোঝার মাধ্যমে। অধ্যায় ৯, স্বীকৃতি এবং প্রথম যাত্রা। সায়ান একদিন গভীরভাবে নিজেকে দেখল এবং উপলব্ধি করল যে তার জীবন ধীরে ধীরে নেশার হাতের খেলায় পরিণত হয়েছে। সকালে উঠলেই মনের মধ্যে এক অব্যক্ত চাপ, দিনে কাজে মনোযোগ কম, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অসুবিধা, পরিবারও লক্ষ্য করতে শুরু করেছে তার পরিবর্তন। এই মুহূর্তেই সে বুঝতে পারে যে নিজের সমস্যা স্বীকার করা এবং সত্যিকারের পরিবর্তন চাওয়া না হলে জীবন ধ্বংসের দিকে যেতে পারে। মেরি ম্যাকগারম্যান বলেন, সমস্যা স্বীকার করাই আসক্তি থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অধ্যায় ১০, সাহায্যের হাত প্রসারিত করা। সমস্যা স্বীকার করার পর সায়ান সিদ্ধান্ত নেয় যে সে একাই লড়াইয়ে সফল হতে পারবে না। সে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে। বিশেষজ্ঞ বোঝায় যে আসক্তি একটি রোগ, লজ্জার বিষয় নয়, এবং চিকিৎসা, পরামর্শ এবং সমর্থন নেওয়া অপরিহার্য। এরপর সায়ান একটি সাপোর্ট গ্রুপে যোগ দেয়। সেখানে অন্যান্য মানুষ তাদের নিজস্ব আসক্তি ও মুক্তির গল্প শেয়ার করে। প্রথম দিকে কিছুটা দ্বিধা হলেও ধীরে ধীরে সে অনুভব করে যে এই গ্রুপ তার জন্য এক ধরনের আশ্রয়। এটি তাকে আত্মবিশ্বাস এবং নতুন শক্তি দেয়। অধ্যায় ১১, মস্তিষ্ক পুনরায় প্রশিক্ষণ। মেরি ম্যাকগারম্যান বলেন, আসক্তি শুধুই শারীরিক নয়, মস্তিষ্কেরও সমস্যা। আসক্তির সময় মস্তিষ্কের ডোপামিন সিস্টেম বিকৃত হয়ে যায়, তাই স্বাভাবিক আনন্দ অনুভব করা কঠিন হয়ে যায়। সায়ান শুরু করে নতুন অভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধ্যান ও যোগা। সে প্রতিদিন সময় বের করে বই পড়ে, সৃজনশীল কাজে মন দেয়। প্রথম দিকে মস্তিষ্ক প্রতিক্রিয়া দেখায়, কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক আনন্দ ফিরে আসে। এই ধাপটি বোঝায় যে আসক্তি শুধু দূর করা নয়, মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দেওয়া অপরিহার্য। অধ্যায় ১২, মানসিক কৌশল শেখা। সায়ান বুঝতে শুরু করে আসক্তি শুধুই বাহ্যিক নয়, ভেতরের মানসিক চক্রও শক্তভাবে জড়িত। সে শিখতে শুরু করে সচেতনতা বা মাইন্ডফুলনেস, যার মাধ্যমে বর্তমান মুহূর্তে মনোযোগ রাখতে হয়। ক্ষতিকর চিন্তা চিহ্নিত করে ধ্বংস করা এবং ইতিবাচক অভ্যাস তৈরি করা এখন তার রুটিনের অংশ। প্রতিদিন ছোট আনন্দ খুঁজে পাওয়া, যেমন প্রিয় গান শোনা, প্রকৃতির দিকে তাকানো বা হালকা ব্যায়াম করা, তার মনের জন্য এক প্রকার রিচার্জের মতো কাজ করে। অধ্যায় ১৩, সামাজিক পুনঃসংযোগ। ধীরে ধীরে সায়ান তার পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন শুরু করে। সে খোলাখুলি তাদের সঙ্গে কথা বলে, নিজের ভুল স্বীকার করে এবং সাহায্য চায়। বন্ধু ও পরিবার তাকে সমর্থন করে, বোঝে এবং উৎসাহ দেয়। মেরি ম্যাকগারম্যান বলেন, সামাজিক সমর্থন আসক্তি মোকাবেলায় সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যখন মানুষ বুঝতে পারে যে সে একা নয়, তখন তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মুক্তির পথ সহজ হয়। অধ্যায় ১৪, আসক্তি প্রতিরোধের কৌশল। সায়ান শেখে আসক্তি প্রতিরোধের কার্যকর কৌশল। প্রথমে সে চিহ্নিত করে কোন পরিস্থিতি নেশার ইচ্ছে বাড়ায়, যেমন চাপপূর্ণ মুহূর্ত, একাকিত্ব বা প্রলোভনের স্থান। এরপর সে বিকল্প কার্যক্রম শুরু করে, হাঁটা, গান শোনা, বন্ধুর সঙ্গে কথা বলা বা নতুন শখ গড়ে তোলা। প্রতিদিন নিজের সঙ্গে ইতিবাচক বার্তা শেয়ার করে, যেমন আমি শক্ত, আমি পারব। এই কৌশলগুলো তার মনকে পুনরায় নিয়ন্ত্রণে আনে। অধ্যায় ১৫, অভ্যন্তরীণ শান্তি এবং জীবনের নতুন রূপ। সায়ান বুঝতে পারে যে আসক্তি শুধুই শারীরিক অভ্যাস নয়, এটি মানসিক এবং সামাজিক চক্র। নিয়মিত ধ্যান, স্বাস্থ্যকর অভ্যাস, সামাজিক সমর্থন এবং ইতিবাচক মানসিক কৌশল একত্রে তার জীবনকে নতুন রঙে ভরিয়ে দেয়। এখন সে স্বাভাবিক আনন্দ অনুভব করতে পারে, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। অধ্যায় ১৬, শিক্ষা এবং শেষ বার্তা। সায়ানের গল্প আমাদের শেখায় আসক্তি থেকে মুক্তি সম্ভব। সমস্যার স্বীকৃতি, সাহায্য নেওয়া, মস্তিষ্ক পুনরায় প্রশিক্ষণ, মানসিক কৌশল শেখা এবং সামাজিক সমর্থন, এই সব মিলে আসক্তির চক্র ভাঙা যায়। বন্ধুরা, এই হলো দ্য সাইকোলজি অব অ্যাডিকশনের বাংলা সামারি। যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অন্বেষণ করতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকো। জ্ঞান তখনই আলো হয়ে ওঠে যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো।